আমরা আজকে শুরু করছি ক্লাস 11-এর কেমিস্ট্রি ক্লাস। তোমাদের যে কেমিস্ট্রি বইটা আমরা ফলো করে থাকি সেটার নাম আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে একাদশ শ্রেণীর রসায়ন, মাইতি তেওয়ারি রায়ের লেখা। এটা ছায়া প্রকাশনীর বই। এই বইটা তোমরা সারা বছর ফলো করবে, আমরা এটা ফলো করে থাকি। এছাড়াও তোমরা সাতরা পাবলিকেশনের টেক্সট বইও ফলো করতে পারো। তো আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি ক্লাসটা শুরু করছি আমাদের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। আজকে আমরা পার্ট 1 বা প্রথম অংশটা পড়ব, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো এখানে প্রাথমিকভাবে যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে তোমরা পরিচিত। তোমরা ছোট ক্লাস থেকে আপ টু 10 অবধি যা যা পড়েছো সেটা এখানে রয়েছে। তো যে নতুন যে অংশটা থেকে আমরা ক্লাস 11টা শুরু করে থাকি সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী, লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। তো এই যে সংযোগ সূত্রগুলোর মধ্যে আমরা কি পড়বো, আমরা জানি যে দুই বা ততোধিক পদার্থ কি করে রাসায়নিক বিক্রিয়া, অন কেমিক্যাল রিয়াকশন, তারা কি করে নতুন পদার্থ সৃষ্টি করে, নতুন প্রোডাক্টস দেয়, তাই তো। তো এইগুলো, এই যে রিয়াকশনগুলো হয় তখন তারা কতগুলো নির্দিষ্ট সূত্র বা ল মেনে চলে। তো আমরা সেগুলো আজকে দিয়ে প্রথম আমাদের ক্লাসটা শুরু করছি। প্রথমেই দেখো যে সূত্রটা নেওয়া হয়েছে ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। এটাও তোমরা নিচু ক্লাসে পড়ে এসেছো, তাও আমি এখানে একটু বলে দিই যে কোনো রাসায়নিক বিক্রিয়ার পদার্থের যে মোট ভর সেটা বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। তাহলে কি দাঁড়ালো যে একটা কোনো ইন এ কেমিক্যাল রিয়াকশন দ্য টোটাল মাস অফ দ্য রিয়াক্টেন্টস উইল বি সেম অ্যাজ দ্য টোটাল মাস অফ দ্য প্রোডাক্টস। তো এখানে আমরা একটা ছোট্ট ইকুয়েশনের দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে ধরা যাক একটা কেমিক্যাল রিয়াকশনে এ আর বি বিক্রিয়ায় সি আর ডি উৎপন্ন হয়েছে। তাহলে এই সূত্র অনুযায়ী এ আর বি এর যে মোট মিলিত ভর সেটা কিন্তু সবসময় সি ও ডি এর মোট মিলিত ভরের সাথে সমান হবে। কিন্তু অ্যাকচুয়ালি আইনস্টাইনের যে থিওরিটা আছে, যে E=mc² সমীকরণ আছে, সেটা আমরা জানি যে শক্তি ও ভর পরস্পরের সমতুল্য এবং কিছু পরিমাণ ভরের যদি বিনাশ ঘটে, কমে যায়, তাহলে সেই তুল্যাঙ্ক পরিমাণ শক্তির উৎপন্ন হয়। বা কোনো বস্তু যদি শক্তি শোষণ করে তাহলে বস্তুটির ভরও তুল্যাঙ্ক পরিমাণে বাড়া উচিত। তো এইভাবে সাধারণত আমরা রাসায়নিক বিক্রিয়া যেটা দেখতে পাই, তাপের শোষণ ঘটে বা উদ্ভব হয়, সেজন্য ভরের নিত্যতা সূত্রটা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি নয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির মিলিত যে সূত্র সেইটা প্রয়োগ করা উচিত, যে সূত্র অনুসারে ভর ও শক্তির মোট পরিমাণ কোনো একটা রাসায়নিক পরিবর্তনের পূর্বে ও পরে সবসময় একই থাকে। তো এইটা গেল ভরের নিত্যতা সূত্র। পরের যে সূত্রটার কথা আমি বলবো সেটা হচ্ছে স্থিরানুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। এটাও তোমরা জানো, কিন্তু হয়তো এই সূত্রের আকারে এইভাবে পড়ো। আচ্ছা, এই সূত্রের বক্তা হচ্ছেন ফরাসি বিজ্ঞানী প্রাউস্ট। তিনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটা কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে তৈরি হবে এবং যৌগটিতে উপাদান মৌলগুলোর ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। ধরা যাক জল, আমরা সবাই জানি জল হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এবার এই জলকে যদি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, নদী, সমুদ্র, ঝর্ণা, আমাদের বাড়ির জল, ট্যাঙ্কের জল, যেখান থেকেই আমরা সংগ্রহ করি না কেন, আমরা যদি রাসায়নিকভাবে এর বিশ্লেষণ করি, আমরা সবসময় এর মধ্যে দুটো উপাদান পাবো, দুটো উপাদান মৌল পাবো। একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এবং সমস্ত জায়গা থেকেই সংগ্রহ করা, কালেক্ট করা যে জলের স্যাম্পল বা নমুনা আমরা পাবো, প্রত্যেকটাতেই দেখা যাবে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের যে অনুপাত সেটা কিন্তু সবসময় 1:8। তাহলে এই যে কনস্ট্যান্ট যে প্রপোর্শনটা থাকবে দুটো ফিক্সড এলিমেন্টের, যারা কম্পাউন্ড একটা ফিক্সড কম্পাউন্ড তৈরি করে, এইটার কথাই এই সূত্র বা লতে বলা হয়েছে। আচ্ছা, কিন্তু স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতি বা কনভার্স স্টেটমেন্ট সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। অর্থাৎ আমরা সেটা কি, যে দুটো বা ততোধিক নির্দিষ্ট মৌল যদি নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয় তাহলে কিন্তু সর্বদাই যে একটা নির্দিষ্ট যৌগই তৈরি করবে সেটা কিন্তু নাও হতে পারে। তো এরকম অনেক সময় দেখা যায় যে দুটো ভিন্ন যৌগে যদি উপাদান মৌলগুলো এবং মৌলগুলোর ভরের অনুপাত একই হয় তাহলে যৌগ দুটো অভিন্ন হবে। কিন্তু স্থিরানুপাত সূত্রের এই বিপরীত যে বিবৃতি বা স্টেটমেন্টে এটা কিন্তু সবসময় সত্যি হয় না। অনেক সময় পলিমারিক যে জৈব যৌগগুলো থাকে তাদের ক্ষেত্রে এই বিপরীত বিবৃতিটা দেখতে পাওয়া যায় না। অনেক পদার্থই থাকে যাদের আণবিক সংকেত একই থাকে, তার ফলে তাদের মধ্যে যে উপাদান মৌলগুলো তাদের যে ভরের অনুপাত সেটাও স্থির থাকে। দেখা যায় যে দুটোর মধ্যে আলাদা
ফাংশনাল গ্রুপ উপস্থিত আছে। তোমরা এই সম্বন্ধে ক্লাস 10-এ সামান্য পড়েছো। তো সেটা বিপরীত বিবৃতিটা দিয়ে সবসময় সত্যি হয় না, এটা কিন্তু আমরা উদাহরণের সাহায্যে দেখেছি। তো পরবর্তী যে সূত্রের কথায় আমি আসছি সেটা হচ্ছে গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শনস। আচ্ছা, ল অফ মাল্টিপল প্রপোর্শনস এটা বলেছেন বিজ্ঞানী ডাল্টন, এই সূত্রের প্রবক্তা। তিনি কি বলছেন যে দুটো মৌলের যখন রাসায়নিক সংযোগ হয় এবং দুই বা ততোধিক যৌগ উৎপন্ন করে, তখন একটি মৌলে নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটি যে যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলোর মধ্যে তারা একটা দেখা যায় যে একটা সরল অনুপাত বর্তমান আছে। সরল অনুপাত বলতে আমরা একটা সিম্পল প্রপোর্শন, ছোট ছোট 1:2, 1:2:3, 3:4 এরকম বোঝাচ্ছি। 49:51 এটা কিন্তু কখনোই সরল অনুপাত নয়। তো ধরা যাক আমি একটা কিছু যৌগের উদাহরণ দিই। তোমরা জানো যে কার্বন এবং হাইড্রোজেন মিলে অনেক অনেক যৌগ তৈরি করে। যেমন তারা ইথেন তৈরি করে, যেখানে দেখা গেছে যে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 6 ভাগ হাইড্রোজেন যুক্ত হয়, বা ইথিলিন তৈরি করে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 4 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়, বা অ্যাসিটিলিন তৈরি করে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 2 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে আমি যে তিনটে যৌগের নাম করলাম, সেই তিনটে যৌগতেই কার্বনের যে নির্দিষ্ট ভাগ 24 বললাম আমি, তার সাথে হাইড্রোজেন যে যে ভরে যুক্ত হচ্ছে তাদের অনুপাতটা কিরকম 6:4:2 বা 3:2:1, যেটা একটা সিম্পল প্রপোর্শন বা সরল অনুপাত। তো এইটা হচ্ছে গুণানুপাত সূত্র। তো এইখানে গুণানুপাত সূত্রের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম দেখতে পাওয়া যায়, যে যখন আমরা দেখতে পাই যে অনেকগুলো হাইড্রোকার্বন যৌগের মধ্যেই একটা কার্বনের নির্দিষ্ট ভরের সাথে অন্যান্য যে ভরের হাইড্রোজেন যুক্ত হয়, সেইটা কিন্তু সবসময় যে সরল পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয় সেটা কিন্তু নাও হতে পারে, কোনো কোনো সময় এটার ব্যতিক্রমও দেখতে পাওয়া যায়। পরবর্তী যে সূত্রটায় আমরা আসছি সেটা হচ্ছে মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। এই সূত্রের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী রিক্টার। আচ্ছা, এই সূত্রটা বোঝার জন্য আমি প্রথমে বলে নিচ্ছি, তারপর একটা উদাহরণ দিচ্ছি। যে ভিন্ন ভিন্ন ভরে দুই বা ততোধিক মৌল যদি নির্দিষ্ট ভরের অপর একটা মৌলের সঙ্গে আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাহলে প্রথমোক্ত মৌলগুলো যদি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ তৈরি করে, তাহলে তারা সেই সব ভরের সরল গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে, মাল্টিপল বা সাবমাল্টিপলে যুক্ত হবে। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ নিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ বুঝতে অসুবিধা হবে। আমি এখানে তিনটে যৌগ নিয়েছি, একটা হচ্ছে মিথেন, একটা হচ্ছে জল বা H2O, আর একটা হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো আমি একটু বলে নিই যে মিথেনের এখানে দেখো 12 ভাগ কার্বনের সাথে 4 ভাগ হাইড্রোজেন যুক্ত থাকে, বা বলা যায় যে 3 ভাগ কার্বনের সাথে 1 ভাগ হাইড্রোজেন যুক্ত থাকে। আচ্ছা, জলের মধ্যে কি হচ্ছে H2O, জলের মধ্যে আমরা জানি যে 8 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেনের সাথে যুক্ত থাকে। তাহলে দেখো এই দুটো যৌগের মধ্যে হাইড্রোজেনের একটা নির্দিষ্ট ভাগ যেটা হচ্ছে 1 ভাগ, তার সাথে কার্বন যুক্ত হয়েছে 3 ভাগ এবং অক্সিজেন যুক্ত হয়েছে 8 ভাগ। এবার যদি তুমি কার্বন ডাইঅক্সাইড যৌগটায় আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের 12 ভাগের সাথে অক্সিজেনের 32 ভাগ যুক্ত আছে। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে একটু সরল করে নিই, তাহলে এইখানে কার্বন এবং অক্সিজেনের যে ভরের অনুপাতটা পাই সেটা কিন্তু হচ্ছে 3:8। অর্থাৎ দুটো মৌল যখন একটা নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট ভরের সাথে মিলে আলাদা আলাদা যৌগ তৈরি করছে, তারা যখন নিজেরা যৌগ তৈরি করার কথা ভাবছে বা করছে, তখন তারা ঠিক সেই ওজনের অনুপাতে ভরের অনুপাতে যুক্ত হচ্ছে, বা তার গুণিতক মাল্টিপল বা সাবমাল্টিপল প্রপোর্শনও যুক্ত হতে পারে। এইটা হচ্ছে মিথনুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস। তো আরেকটা সূত্রের কথা বলি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা তোমরা সবাই জানো, এটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। ফরাসি বিজ্ঞানী গে-লুসাক এই সূত্রটা দিয়েছেন আমাদের। তাহলে এইটা গ্যাসের আয়তন এবং চাপ উষ্ণতার উপর নির্ভরশীল। আমরা জানি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত উভয়ই যদি গ্যাসীয় হয়, তখন আমরা এই সূত্রটা পেয়েছি। কিরকম, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রে কি বলা হচ্ছে যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে গ্যাসগুলো, বিক্রিয়ক গ্যাসগুলো যদি সমচাপ ও উষ্ণতায় থাকে, তখন তারা তাদের আয়তনে সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয়ক পদার্থগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে, একটা সিম্পল প্রপোর্শনে থাকবে। এবং এইটা তোমরা জানো, এটার উদাহরণও তোমরা পড়ে এসেছো। তো এইটা যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেন ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, তাদের এই যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর গ্যাসের যে আয়তনের অনুপাত সেটা হচ্ছে 1:1:2।
তো তারপরে আছে এখানে ক্লাস 10-এ তোমরা অ্যাভোগাড্রো সূত্র খুব ভালোভাবে পড়ে এসেছো। ডাল্টনের পরমাণুবাদ পড়েছো, ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা পড়েছো, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো অণু থেকে অণুর ধারণা, যৌগিক অণু, মৌলিক অণু এবং গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র পড়েছো। অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে ডাল্টনের পরমাণুবাদটা পড়েছো। পারমাণবিক ভরের যে স্কেলগুলো আছে বা পারমাণবিক ভর একক কাকে বলে, গ্রাম পরমাণু বা গ্রাম অণু, আণবিক ভর, আণবিক গুরুত্ব, গ্রাম অণু এইগুলো বা গ্রাম আণবিক আয়তন, এইগুলো তোমাদের মোটামুটি জানা। তো এই যে অংশটা, এই অংশটা যেহেতু ক্লাস 10 অবধি খুব ভালোভাবেই পড়ানো হয়, সেই জন্য তার পরবর্তী যে অংশ সেইটাতে আমি আসছি। অ্যাভোগাড্রো সূত্রের প্রয়োগ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, এইটা ক্লাস 10-এ পড়ানো হয় না। হয়তো আমরা অনুসিদ্ধান্তগুলো বলে থাকি, কিন্তু এটা কিভাবে এই অনুসিদ্ধান্ত পৌঁছানো যায় সে নিয়ে কোনো আলোচনা তেমন হয় না। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো অনুসিদ্ধান্ততে পৌঁছানো যায়, সেটা তার মধ্যে প্রথম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সমস্ত মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণু। অল এলিমেন্টারি গ্যাসেস আর ডায়াটমিক এক্সেপ্ট ইনার্ট গ্যাসেস। আচ্ছা, এটার জন্য আমরা কোন উদাহরণটা নিয়েছি, যে এক আয়তন হাইড্রোজেন যখন এক আয়তন ক্লোরিনের সাথে যুক্ত হয়, দেখা গেছে যে 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। আচ্ছা, এবার যদি অ্যাভোগাড্রো সূত্র আমরা জানি যে একই চাপ উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে, তাহলে একই চাপ উষ্ণতায় যদি ধরে নেওয়া যায় যে এক আয়তন হাইড্রোজেনের মধ্যে n সংখ্যক অণু আছে, তাহলে এক আয়তন ক্লোরিনের মধ্যেও n সংখ্যক অণু থাকবে এবং 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে 2n সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে তাহলে n সংখ্যক হাইড্রোজেন অণু, n সংখ্যক ক্লোরিন অণু ছিল, ওদিকে ছিল 2n সংখ্যক হাইড্রোজেন ক্লোরাইড অণু। সব দুদিক থেকে যদি nটা ক্যান্সেল হয়, তাহলে কি থাকছে, এক অণু হাইড্রোজেন এক অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড দেয়। আচ্ছা, এবারে তাহলে আমরা যদি এখানে এক অণু আনার জন্য এইদিকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি পাচ্ছি, হাফ অণু হাইড্রোজেন, হাফ অণু ক্লোরিন, এক অণু হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, যে এক অণু হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাফ অণু হাইড্রোজেন এবং হাফ অণু ক্লোরিন থাকতেই হবে। এবারে ভেবে দেখো যে অণু কিন্তু বিভাজ্য, পরমাণু অবিভাজ্য কণা, ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী আমরা পড়েছি, কিন্তু অণু কিন্তু বিভাজ্য। তাহলে এই অণু, এবার হাইড্রোজেন ক্লোরাইডের যে অণুটা, তার যে সংকেতটা হবে, সেখানে তোমার তার মধ্যে কমপক্ষে মানে মিনিমাম একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু তো থাকতেই হবে, তাই না? তো সেই একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু নিশ্চয়ই হাফ অণু হাইড্রোজেন এবং হাফ অণু ক্লোরিন থেকেই আসবে। তো সেই জন্য আমরা বলতে পারি যে হাফ অণু হাইড্রোজেন মানে হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু এবং হাফ অণু ক্লোরিন মানে হচ্ছে একটি ক্লোরিন পরমাণু। অতএব হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণুতে একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু থাকবে, অর্থাৎ হাইড্রোজেনের সংকেত হচ্ছে HCl। তাহলে দেখো এখান থেকে দেখো, হাফ অণু হাইড্রোজেন যদি একটি হাইড্রোজেন পরমাণু হয়, তার মানে এক অণু হাইড্রোজেন মানে হচ্ছে দুটি হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন একই রকমভাবে ফ্লোরিনও, এই গ্যাসের অণুগুলো হচ্ছে দ্বিপরমাণু, তাদের একটা করে অণুতে দুটো করে পরমাণু উপস্থিত থাকে। এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সত্যি নয়, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসীয় অণুর ক্ষেত্রে, মৌলিক যে গ্যাসীয় অণুগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারি যে তারা হচ্ছে সব ডায়াটমিক বা দ্বিপরমাণু, তাই না? তো এটা এইভাবে আমরা অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্য নিয়ে প্রমাণ করতে পারি। তারপরে যেটা, সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। মলিকুলার মাস অফ এ গ্যাস ইজ টুয়াইস অফ ইটস ভেপার ডেনসিটি। এটা তোমরা ক্লাস 10-এ কিছুটা শুনেছো, প্রমাণটা হয়তো আমরা ওখানে দেখাই না, কিন্তু গ্যাসের বাষ্প ঘনত্ব কাকে বলে তোমরা মোটামুটি জানো, যে একই চাপ ও উষ্ণতায় একই আয়তন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের তুলনায় সম-আয়তন একটা গ্যাস যতগুণ ভারী, সেই সংখ্যাটাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। তাহলে একই উষ্ণতা চাপে এখানে আমরা সেই সংজ্ঞাটাকেই একটু লিখেছি সমীকরণের আকারে, এখানে রাশিমালা একটা লিখেছি, ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী যদি আমরা ধরে নিই যে ওই গ্যাসের ভি আয়তনে n সংখ্যক অণু আছে, তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী কি হবে, ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের n সংখ্যক অণুই থাকতে হবে। তাহলে দেখো পরের লাইনে সেটা আসছে, গ্যাসের n সংখ্যক অণুর ভর বাই হচ্ছে n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। তাহলে n যদি আমরা উপর নিচে ক্যান্সেল করি, তাহলে লিখতে পারি যে গ্যাসের একটি অণুর ভর বাই হচ্ছে একটি হাইড্রোজেন অণুর ভর। তাহলে কি হলো, তাহলে এখান থেকে আসছে যে আবার একটা হাইড্রোজেন অণু মানে দুটো হাইড্রোজেন পরমাণু, সেজন্য এখানটা আমরা 2 লিখেছি, 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এবার খেয়াল করে দেখো এখানে যে অনুপাতটা আসছে সেটাই কিন্তু আবার গ্যাসের আণবিক ভর। তাহলে এখানটা হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর বলা যায়, অর্থাৎ m হচ্ছে 2 ইন্টু d। গ্যাসের বাষ্প ঘনত্বটা
দ্বিগুণ হচ্ছে ওর আণবিক ভর। এটাও দেখো কিন্তু আমরা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে প্রমাণ করলাম। এগুলো থেকে অ্যাপ্লিকেশন বেশি আসে, এরকম প্রমাণ এখন আর আসে না। তো তোমাদের বোঝানোর জন্য আমরা ওটা বলছি বটে, কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটাই বেশি প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা ক্লাস 11-এ উঠে গেছো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনই বেশি আসবে, প্রচুর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, ভলিউম অফ 1 গ্রাম মলিকুল অফ এনি গ্যাস ইজ 22.4 লিটার অ্যাট এসটিপি। আচ্ছা, আবার আমি এখানে গ্যাসের বাষ্প ঘনত্ব দিয়ে শুরু করছি। বাষ্প ঘনত্ব এখানে একই চাপ উষ্ণতায়, আবার আমি একই রকমভাবে লিখেছি ভি লিটার গ্যাসের ভর একই আয়তন সময়ায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটা হচ্ছে বাষ্প ঘনত্ব। আচ্ছা, এটা যদি আমি একই চাপ উষ্ণতাটা এসটিপি ধরে নিই, তাহলে এসটিপিতে ভি লিটার গ্যাসের ভর ভি লিটার হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী সেটাই হবে, সেই অনুপাতটাকেই ধরতে হবে। আচ্ছা, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, ভিটাকে ক্যান্সেল করে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আসছে। তো এই যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটা জানা আছে যে 0.089 গ্রাম। তাহলে আমরা এখানটা কি লিখতে পারি যে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরটা এখানে একটা বজ্র গুণনের মাধ্যমে যে ওই গ্যাসের যে বাষ্প ঘনত্ব ডি ইন্টু 0.089 গ্রাম, আবার ডি মানে লেখা যায় m/2 আণবিক গুরুত্বের অর্ধেক, সেটা এখানে বসানো হলো। তাহলে দেখো এই কথাটাকেই ঘুরিয়ে বললে কি দাঁড়ায়, এসটিপিতে m ইন্টু 0.089/2 গ্রাম, গ্যাসের আয়তন হচ্ছে 1 লিটার, তাহলে এসটিপিতে m গ্রাম, গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার। তাহলে দেখো এটাও কিন্তু আমরা অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে সুন্দরভাবে প্রমাণ করতে পারলাম। এটাও আমাদের অনেক অঙ্কে ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে বেশ কিছু অনুসিদ্ধান্ত, যেগুলো আমরা অ্যাপ্লিকেশন কিছুটা ক্লাস 10-এ পড়েছি, এখানে আবার আমরা একবার পড়ে নিলাম। প্রমাণগুলো আমাদের জানা ছিল না, আমি আবার বলছি ভীষণভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে ওইগুলো থেকে, এবং অঙ্কের মানে তোমাদের কনসেপ্টটা এখানে খুব খুব জরুরি। অ্যাপ্লিকেশন করতে পারার জন্য, অঙ্কগুলো করতে পারার জন্য আমাদের থিওরি কনসেপ্টটা খুব জরুরি। যত আমরা অঙ্ক প্র্যাকটিস করব তত আমাদের অ্যাপ্লিকেশনের যে স্কিলটা সেটা অনেক বেশি পারফেক্ট হবে। তো পরের যে অংশ এই চ্যাপ্টারে সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট, সেটাতে আসছি। তো এখানে আমাদের প্রথমেই বুঝতে হবে যে মৌলের তুল্যাঙ্ক ভার বলতে কি বোঝায়। আচ্ছা, আমি এখানে দিয়েছি, এখানে রাশিমালাটা লিখেছি, একটু বলি। যত ভাগ ভরের কোনো মৌল 1 ভাগ ভরের হাইড্রোজেন বা 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে কোনো যৌগ থেকে প্রতিস্থাপিত করতে পারে, ততভাগ ভর প্রকাশক যে সংখ্যাটা সেইটাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বা যোজন ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু, দেখো আমরা এই রাশিমালাটা পাচ্ছি, অর্থাৎ সংযুক্ত বা প্রতিস্থাপিত হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিনের ভর, বা ইন্টু হচ্ছে যদি হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008, যদি অক্সিজেন দিয়ে করি ক্যালকুলেশনটা তাহলে 8, যদি ক্লোরিন দিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে হচ্ছে 35.5। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অঙ্কের যে তথ্যগুলো পাবো, ডেটাটা পাবো, সেই অনুযায়ী এটা আমরা বসাবো। তুল্যাঙ্ক ভারকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে তখন সেটা হয় গ্রাম তুল্যাঙ্ক ভার বা গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তো এইবারে দেখো এমনিতে কেন, দেখো যখন আমি গ্রামে প্রকাশ করব তখনই গ্রাম তুল্যাঙ্ক ভার লিখতে পারবো, এমনিতে কিন্তু মৌলের তুল্যাঙ্ক ভারের কোনো একক হয় না। তুমি যদি রাশিমালাটা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারছো ওপরে নিচে দুটোতেই ভর আছে, সুতরাং ভরের এককটা বসালেও এখানে ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এমনিতে এর কোনো একক হয় না। যদি আমরা এটাকে গ্রামে প্রকাশ করি তখন সেটাকে বলবো গ্রাম তুল্যাঙ্ক ভার, গ্রাম ইকুইভ্যালেন্ট। তো এরপরে যে একটা সূত্র রয়েছে তুল্যাঙ্ক অনুপাত সূত্র বা ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শনস, সেটা কি বলে? সেটা বলে যে যখন কোনো এই মৌলগুলো নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতেই পরস্পরের সাথে যুক্ত হয়, হয় তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তার সরল গুণিতকের অনুপাতেই পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যদি কোনো যৌগ থেকে একটি মৌল অপর একটা মৌল দ্বারা প্রতিস্থাপিতও হয়, তাহলেও সেই প্রতিস্থাপিত মৌলগুলোর তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরল অনুপাতে, গুণিতকের অনুপাতে ঘটে। অর্থাৎ কতখানি ভরের মৌল প্রতিস্থাপিত হবে সেইটাও কিন্তু ওই তার যে তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট, তার যে প্রপোর্শন, সেই প্রপোর্শনেই সেই রেশিওটা হবে। এটাও আমরা অঙ্কেও যত করবো, অঙ্কের মাধ্যমে আমাদের এটা বুঝতে বেশি সুবিধা হবে। তো আমি আবার বলছি, অঙ্ক অনেক কিছু করতে হবে, সেখানে যত তুমি অঙ্ক করবে তত তুমি ব্যাপারগুলোর সম্বন্ধে আরও বেশি তোমার নলেজটা বাড়বে, তোমার কনফিডেন্সটাও বাড়বে। পরবর্তী যে অংশটায় আসছি, যে মৌলের তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক ভারের মধ্যে সম্পর্কটা কি।
রিলেশন বিটুইন ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা, আমরা এখানে ধরে নিচ্ছি মৌলের পারমাণবিক ভর হচ্ছে এ, তুল্যাঙ্ক ভর হচ্ছে ই এবং যোজ্যতা হচ্ছে ভি। আচ্ছা, তাহলে যোজ্যতা মানে কি? তাহলে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে মৌলটা যুক্ত হয়, মৌলের একটা পরমাণু। তাহলে কি হচ্ছে, ভি ইন্টু 1.008 ভাগ ভরের হাইড্রোজেন নিশ্চয়ই যুক্ত হচ্ছে এ ভাগ ভরের মৌলের সাথে। তাহলে তুল্যাঙ্ক ভরের সংজ্ঞা অনুযায়ী আমাদের জানতে হবে যে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন কত ভাগ ভরের মৌলের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এখানে কি আসছে, এ বাই ভি ভাগ ভরের মৌলের সঙ্গে। এবার আমরা তুল্যাঙ্ক ভরের সংজ্ঞা অনুযায়ী জেনেছি যে 1.008 ভাগ ভরের সাথে যত ভাগ ভরের মৌল যুক্ত হয় সেটাই সেই মৌলের তুল্যাঙ্ক ভর। তাহলে এখানে আমরা লিখতে পারি ই ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু এ অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ভি যোজ্যতা, বা এ হচ্ছে ই ইন্টু ভি, অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব তার তুল্যাঙ্ক ভর এবং তার যোজ্যতার গুণফলের সাথে সমান। তো এখান থেকে দেখো, তাহলে ই যদি এ বাই ভি হয়, তুল্যাঙ্ক ভর কখনোই পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না, তাই না? কারণ দেখো, যোজ্যতা তো তোমার সর্বনিম্ন কত হবে, 1 হবে। 1 হলেও তখন ইটা এর সাথে সমান হবে, বেশি কিন্তু কখনোই হতে পারবে না, ইজ ইকুয়াল টু এ হতে পারবে। আচ্ছা, আর কি মৌলের তুল্যাঙ্ক ভর কি কখনোই শূন্য হতে পারে? দেখো, শূন্য কেন হতে পারবে না? দেখো এখানে দেখো, মৌলের আবার আমরা বলছি যে এখানে ই হচ্ছে এ বাই ভি, এই সমীকরণে ই এর মান যদি কখন শূন্য হবে, যদি এ এর মান শূন্য হয়। এবার কোনো মৌলের পারমাণবিক ভর কখনোই শূন্য হয় না, সেজন্য মৌলের তুল্যাঙ্ক ভর ইও নিশ্চয়ই কখনোই শূন্য হতে পারবে না। আরও একটা জিনিস, আমরা এখানে বিভিন্ন যে সূত্রটা যেই পড়ে নিলাম তার থেকে আমরা কি কি জিনিস জানতে পারছি, কি কি তথ্য আমাদের কাছে আসছে, সেগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, মৌলের তুল্যাঙ্ক ভর তার যোজ্যতার সাথে ব্যস্তানুপাতিক। কেন? আচ্ছা, আবার আমি সম্পর্কটায় আসছি, ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই ভি। এ হচ্ছে মৌলের পারমাণবিক গুরুত্ব, যেটা একটা ধ্রুবক রাশি, তাহলে ধ্রুবক বাই ভি, তাহলে ই হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই ভি, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে, এই যে ধ্রুবকের বদলে আমরা প্রপোর্শনাল টু লিখেছি, অর্থাৎ যোজ্যতার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যোজ্যতা কম হলে তুল্যাঙ্ক ভর বেশি, যোজ্যতা বেশি হলে তুল্যাঙ্ক ভর কম। এসো এবার আমরা আরেকটু তুল্যাঙ্ক ভর নিয়ে আরেকটু তার সম্বন্ধে জেনে নিই। আচ্ছা, মৌলের তুল্যাঙ্ক ভর পরিবর্তনশীল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট মে ভ্যারি। আচ্ছা, কি করে পরিবর্তনশীল হয় বা কি করে ভ্যারি করতে পারে, এসো জেনে নিই। আবার আমি যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেটাতে আসছি। মৌলের তুল্যাঙ্ক ভর মানে হচ্ছে মৌলের পারমাণবিক ভর বাই মৌলের যোজ্যতা। আচ্ছা, তোমরা এটাও পড়েছো ক্লাস 10 অবধি, তোমরা যা পড়েছো তার মধ্যে এগুলোও তোমরা জানো যে কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজ্যতা দেখায়। যেমন হচ্ছে কপার যৌগ। কপার যৌগ যখন কিউ প্লাস তার হয় তখন তার মানে হচ্ছে কপারের যোজ্যতা হচ্ছে সেখানে 1। তাহলে কপারের পারমাণবিক গুরুত্ব যদি 63.5 হয়, তাহলে যেখানে যে যৌগে কপারের যোজ্যতা 1 সেখানে তার তুল্যাঙ্ক ভর যা হবে। যে যৌগে কপারের যোজ্যতা 2 অর্থাৎ কিউপ্রিক যৌগ, সেখানে কিন্তু পারমাণবিক গুরুত্বকে 2 দিয়ে ভাগ করছে, অর্থাৎ সেখানে যেখানে 1 তা সেখানে যে তুল্যাঙ্ক ভর পাওয়া যাচ্ছে তার কিন্তু ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না? তো এটা আয়রন যৌগের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, যে যৌগে ফেরাস যৌগগুলোতে যেখানে আয়রনের যোজ্যতা 2 সেখানে আমরা তার পারমাণবিক গুরুত্ব 56কে 2 দিয়ে ভাগ করলে যা পাবো। যেখানে তার ফেরিক যৌগে যেখানে তার যোজ্যতা 3 সেখানে কিন্তু আমরা তার যে যোজ্যতা পাবো সেটা কিন্তু তার তুল্যাঙ্ক ভরকে 3 দিয়ে ভাগ করে মোটামুটি 18.6 মতো হবে। তো এটাই এখানে আমরা আলোচনা করছি যে তাহলে মৌলের তুল্যাঙ্ক ভর পরিবর্তনশীল কাদের ক্ষেত্রে? সেই সমস্ত মৌলের ক্ষেত্রে হবে যারা কিন্তু একাধিক যোজ্যতা দেখায়। যারা একটাই যোজ্যতা দেখায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অবশ্যই, কিন্তু যে সমস্ত মৌল একাধিক যোজ্যতা দেখায় তাদের ক্ষেত্রে কিন্তু তুল্যাঙ্ক ভর পরিবর্তনশীল হবে। আচ্ছা, এতক্ষণ আমরা তো মৌলের তুল্যাঙ্ক ভর কি করে বের করা যায় ইত্যাদি এগুলো একটু জানলাম। এবার এসো দেখে নিই আমরা যে মূলক, অ্যাসিড ও ক্ষারকের তুল্যাঙ্ক ভর কি করে নির্ণয় করা যায়। মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে গেলে আমরা মূলকের সংকেত ভরকে তার যোজ্যতা দিয়ে আমরা ভাগ করব। যোজ্যতা দিয়ে ভাগ করলে আমরা সেটা পাবো। যেমন এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে যে নাইট্রেট মূলকের তুল্যাঙ্ক ভর কত হতে পারে। আমরা জানি নাইট্রেটের যোজ্যতা হচ্ছে 1, তার সংকেত ভর হচ্ছে 62, সেজন্য নাইট্রেট মূলকের তুল্যাঙ্ক ভর হবে 62। অ্যাসিডের ক্ষেত্রেও তাই করা হয়। অ্যাসিডের তুল্যাঙ্ক ভর নির্ণয়ের ক্ষেত্রে অ্যাসিডের আণবিক ভরকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা দিয়ে ভাগ করলে আমরা তার তুল্যাঙ্ক ভর পেয়ে থাকি। তো ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড যার আণবিক ভর হচ্ছে 36.5, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? যেহেতু এখানে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে তার মানে 1, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর হচ্ছে 36.5। কিন্তু সালফিউরিক অ্যাসিড যার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2, তার মানে তার ক্ষারগ্রাহিতা 2,
তাহলে সেই অ্যাসিডটার আণবিক ভর হচ্ছে 98, সুতরাং তার ক্ষারকারিতা কিন্তু 98/2 মানে 49। এইভাবে আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারবো। ক্ষারক বা ক্ষারের তুল্যাঙ্ক ভরের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা ক্ষারক বা ক্ষারের আণবিক ভরকে ক্ষারক বা ক্ষারের অম্লগ্রাহিতা দিয়ে ভাগ করব। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যেখানে OH আছে একটা, অর্থাৎ তার অম্লগ্রাহিতা হচ্ছে 1, সেখানে তার আণবিক গুরুত্ব হচ্ছে, আণবিক ভর হচ্ছে 40, তাহলে তার ক্ষেত্রে তুল্যাঙ্ক ভর হচ্ছে 40। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে যেহেতু OH মূলক দুটো আছে, তার মানে এটা হচ্ছে ওর মানে অম্লগ্রাহিতা হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু দেখো 74 ওর আণবিক ভর, সেটা কিন্তু তুল্যাঙ্ক ভর দাঁড়িয়েছে 37, তাই তো? আচ্ছা, এবার দেখো আমরা জেনে নিই যে লবণের তুল্যাঙ্ক ভর কি করে নির্ণয় করা যায়। লবণের আণবিক ভর বা সংকেত ভর যদি জানা থাকে, তাহলে প্রতি অণু লবণে উপস্থিত ক্যাটায়নের বা অ্যানায়নের সংখ্যা, যেটা তোমার ইচ্ছা তুমি বসাতে পারো, ইনটু যোজ্যতা। এই যে সংখ্যাটা, এটা দিয়ে যদি আমরা আণবিক ভর বা সংকেত ভরকে ভাগ করতে পারি, তাহলে আমরা সেই লবণের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারবো। আমি এখানে একটা উদাহরণ নিয়েছি। সোডিয়াম কার্বনেট লবণে Na+, তার যোজ্যতা হচ্ছে 1। আচ্ছা, সোডিয়াম কার্বনেট লবণের আমি আণবিক ভরটা এখানে হিসেব করেছি। সোডিয়ামের পারমাণবিক ভর 23, কার্বন 12 আর অক্সিজেন 16 ধরলে আণবিক ভর হচ্ছে 106। আচ্ছা, এখানে দেখো ক্যাটায়নের সংখ্যা হচ্ছে 2 আর তার যোজ্যতা হচ্ছে 1। সোডিয়াম আয়নের যোজ্যতা 1, তাহলে দেখো আসছে সোডিয়াম কার্বনেট লবণের তুল্যাঙ্ক ভর 53। একইভাবে আমি যদি এটা অ্যানায়নের সাপেক্ষে করতাম, অর্থাৎ কার্বনেটের দিয়ে যদি করতাম, কার্বনেটের যোজ্যতা 2, কার্বনেট এখানে আছে একটা, তাহলে বসিয়েছি অ্যানায়নের সংখ্যা, যোজ্যতা 2, তাহলেও কিন্তু দেখো একই আসছে। অর্থাৎ আমরা এখানে প্রতি অণু লবণে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা এবং তার যোজ্যতার সাহায্যে প্রত্যেকটা লবণেরই তুল্যাঙ্ক ভর এভাবে নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমি তোমাদের আজকে এতক্ষণ অবধি যা পড়িয়েছি, আমি তোমাদের কিছু অ্যাপ্লিকেশন দেখাতে চাই। অর্থাৎ এখানে ক্লাস 10 অবধি ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, আর এখন ক্লাস 11-এ ফিজিক্যাল সায়েন্সের না ভাগ হয়ে গেছে, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক সব কিন্তু আলাদা। প্রচুর অঙ্ক করতে হবে চ্যাপ্টারটা ভালো করে বোঝার জন্য। আমি এখানে যেগুলো এসেছি 11-এর অ্যানুয়ালে, সেরকম কিছু উদাহরণ নিয়ে এসেছি। আমি এগুলো একটুখানি তোমাদের সাথে আলোচনা করতে চাই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অঙ্কগুলো কীভাবে করতে হবে। তারপর তোমরা নিজেরা সেগুলো প্র্যাকটিস করতে পারবে। যত প্র্যাকটিস করবে তত তোমার চ্যাপ্টারটা সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হবে। তো আমরা একটা একটা করে আলোচনা করি। একটি ধাতব অক্সাইডে 60% ধাতু বর্তমান, ধাতুটির তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমেই বার করে নিতে হবে যে সেখানে কতটা অক্সিজেন আছে। যেই তুমি অক্সিজেনটা পেয়ে গেলে, তাহলে তুমি কি জানতে পারছো যে যেহেতু বলে দিয়েছি 60% ধাতু আছে, তার মানে কি দাঁড়ালো 40 ভাগ অক্সিজেন যুক্ত হয় 60 ভাগ ধাতুর সাথে। এবার আমরা জানি যে তুল্যাঙ্ক ভর বার করতে গেলে অক্সিজেনের 8 ভাগের সাথে কতটা মৌল যুক্ত হয় সেটা আমাদের জানার দরকার। তাহলে 8 ভাগ অক্সিজেন যুক্ত হয় কত ভাগ ধাতুর সাথে, সেটাই নিশ্চয়ই ওর তুল্যাঙ্ক ভর হবে। তো এখানে দেখা যাচ্ছে হিসেব করে ধাতুটির তুল্যাঙ্ক ভর হচ্ছে 12। আচ্ছা, তারপর তোমাকে একটা মূলকের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে দিয়েছে, ফসফেট মূলক। তো এক্ষেত্রে আমরা কি করব, মূলকের সংকেত ভর বা এই যোজ্যতা আমরা পড়ে এলাম এক্ষুনি। তো মূলকের সংকেত ভরটা বার করা হয়েছে। ফসফরাসের পারমাণবিক গুরুত্ব 31 আর অক্সিজেন 16 বসিয়ে, তো ফসফেট মূলকের যোজ্যতা হচ্ছে 3, এটাও আমরা সবাই জানি। তাহলে এটা ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে 31.67। তো 1 মিলিমোল সালফার ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা কত? 1 মিলিমোল মানে কি 10⁻³ মোল। আচ্ছা, এখানে অ্যাভোগাড্রো সংখ্যার একটা অ্যাপ্লিকেশন আছে, আমরা সবাই জানি। 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে তোমার অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা হচ্ছে 6.023 10⁻23, যেটা মোটামুটি সোজাই অঙ্ক। তাহলে 10⁻³ মোলের মধ্যে কত হবে আমরা এখানে হিসেব করে পাচ্ছি 6.023 × 10⁻20। এইগুলো খুবই সোজা অঙ্ক, তোমরা প্রথম করছো বলে তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দিচ্ছি। যে যত হার্ডার প্রবলেমস করতে পারবে তার কিন্তু নলেজটা তত ভালো হবে। এবার সবাই তো কম্পিটিটিভ এক্সামে বসার জন্য করবে না, যাদের এইচএসএ পাসও করতে হবে তাদের জন্য এই অঙ্কগুলো দিয়ে শুরু করতে হবে। আর বাকি যারা আছে তারা আস্তে আস্তে আরেকটু হার্ডার প্রবলেমস প্র্যাকটিস করতে পারলে ভালো হবে। তো এর পরের যেটা অঙ্কটা আছে, 1 মিলিমোল মিথেনে কতগুলো ইলেকট্রন আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে একটি মিথেন অণুতে কটা ইলেকট্রন থাকে। কার্বনের জন্য 6টা আর CH4 4টে, হাইড্রোজেনের জন্য 4টে, তাহলে টোটাল হচ্ছে 10টা। এবার আমরা কি বার করে নিচ্ছি যে 1 মোল মিথেনে অণুর সংখ্যা, তো অ্যাভোগাড্রো সংখ্যা এটা আমরা সবাই জানি। 1 মিলিমোলে কতগুলো অণু আছে সেটা দেখে নিচ্ছি। তাহলে সেটাতে দেখতে পাচ্ছি যে এইটা আছে। তাহলে আমরা এর আগে বের করে রেখেছি যে একটা অণুতে 10টা ইলেকট্রন থাকে।
তাহলে এখানে মোট যে অণুর সংখ্যা বেরোচ্ছে তাকে এবার যদি আমি 10 দিয়ে গুণ করে দিই তাহলে আমি টোটাল ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব। তো দেখা যাচ্ছে যে আমরা পাচ্ছি 6.023 ইন্টু 10⁻21। আচ্ছা, তারপরের যে অঙ্কটা নাম্বার 5, হাইড্রোজেন ও অক্সিজেনের দুটি যৌগ যথাক্রমে 42.9% ও 27.3% হাইড্রোজেন আছে। আচ্ছা, দেখাও যে ফলগুলি গুণানুপাত সূত্রটি সমর্থন করে। অর্থাৎ তোমার ল অফ মাল্টিপল প্রপোর্শনকে এটা সাপোর্ট করে, এই ডেটাটা দেখাতে হবে। আচ্ছা, প্রথম যৌগে আমরা দেখতে পাচ্ছি যে 42.9 গ্রাম হাইড্রোজেন কতটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, আমরা এটা বের করে নিচ্ছি 57.1। আচ্ছা, সেকেন্ড যে যৌগটা আছে তাতে বলছে 27.3 গ্রাম হাইড্রোজেন যুক্ত হচ্ছে 72.7 গ্রাম অক্সিজেনের সাথে। এবারে দ্বিতীয় যৌগের তো আমার 27.3 ডেটাটা দেওয়া আছে, আমি কি করছি এটা ইউজ করে 42.9 গ্রাম হাইড্রোজেন কতটা অক্সিজেনের সাথে যুক্ত হয় সেইটা বার করে নিচ্ছি। কেন এটা করলাম, তাতে করে কি হলো, প্রথম যৌগের 42.9 গ্রাম হাইড্রোজেন এবং দ্বিতীয় যৌগেও একই ভরের সাথে কতটা কতটা করে অক্সিজেন আছে সেটা আমি জেনে নিলাম। গুণানুপাত সূত্রে তাই বলে যে যখন দুটো মৌল একাধিক যৌগ গঠন করে তখন তার যে কোনো একটা মৌলের নির্দিষ্ট ভরের সাথে অপর মৌল যে ভরের অনুপাতে যুক্ত হয় সেইগুলো সরল পূর্ণ সংখ্যার অনুপাতে থাকে। তাহলে দেখো, দুটো যৌগের মধ্যে হাইড্রোজেনের একটি নির্দিষ্ট ভর, যেটা আমি 42.9 গ্রাম করে নিয়েছি, এর সাথে যে ভরের অক্সিজেনের সাথে যুক্ত হয় সেই ভরগুলোর অনুপাত কি কি, তাহলে সেটা হচ্ছে 57.1:114.2, এটা দেখা যাচ্ছে 1:2, যেটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা সরল অনুপাত, অর্থাৎ এটা অবশ্যই গুণানুপাত সূত্রকে সমর্থন করে। এরকমভাবে আমাদের লজিক দিয়ে দিয়ে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, দেখো আরও একটা অঙ্ক নাম্বার 6, 220 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু বিতাড়িত করা হলো, কতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু পড়ে থাকলো। বিতাড়িত করা হলো মানে কোনোভাবে সরিয়ে দেওয়া হলো, রিমুভ করা হলো। তো আমরা প্রথমেই বের করে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44, সেটা গ্রাম থেকে মিলিগ্রামে নিয়ে গেছি। তো সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী 6.023 ইন্টু 10⁻23 নিশ্চয়ই। তাহলে 220 মিলিগ্রামে কত অণুর সংখ্যা সেটা বার করে নিয়েছি। তাহলে তো এবার সহজ হয়ে গেল, তাহলে 10⁻21টা অণু বাদ যাচ্ছে, তাহলে এটা থেকে যদি আমরা ওই সংখ্যাটা মাইনাস করে দিই তাহলে আমরা সেটাই পেয়ে যাচ্ছি। দেখো, এটা আসছে 2.015 ইন্টু 10⁻21। আচ্ছা, পরের অঙ্ক, একটি ধাতুর 2.7 গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এনটিপিতে 3.36 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে, ধাতুটির তুল্যাঙ্ক ভর কত? আচ্ছা, এনটিপিতে দেখো কতটা হাইড্রোজেন উৎপন্ন করেছে, 3.36 লিটার উৎপন্ন করেছে 2.7 গ্রাম ধাতু। তাহলে আমাদের এটা জানা আছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা তুল্যাঙ্ক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি, 1.008 ভাগ ভরের হাইড্রোজেন। তাহলে সেই ভরের হাইড্রোজেনের আমার এনটিপিতে আয়তন হচ্ছে 11.2 লিটার। তাহলে 11.2 লিটার হাইড্রোজেন উৎপন্ন করে কত গ্রাম ধাতু, 9 গ্রাম ধাতু, এটা হিসেব করে পাওয়া যাচ্ছে। তার মানে সেটাই হচ্ছে ধাতুটির তুল্যাঙ্ক ভর, যেটা হাইড্রোজেনের এই নির্দিষ্ট ভরের সাথে যুক্ত থাকে, তাই না? সেটাই তুল্যাঙ্ক ভরের সংজ্ঞা অনুযায়ী, তাহলে হবে তুল্যাঙ্ক ভর হবে 9, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখো, একটি পলিমারে ওজন হিসাবে 0.16% সালফার বর্তমান, পলিমারটির ন্যূনতম আণবিক গুরুত্ব নির্ণয় করো। অর্থাৎ মিনিমাম মলিকুলার ওয়েট কত হতে পারে এই ডেটাটা থেকে সেইটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো, পলিমার তো সেখানে তো একটা সালফার পরমাণু নিশ্চয়ই থাকবে, তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি 1 মোল পলিমারে অন্তত পক্ষে 32 গ্রাম সালফার থাকতেই হবে। এবার দেখো, আমার যে ডেটাটুকু আমাকে দিয়েছে তার বাইরে তো যাওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে সেখানে আমি কি পাচ্ছি, 0.16 গ্রাম সালফার থাকবে 100 গ্রাম পলিমারে অবশ্যই। তাহলে 32 গ্রাম সালফার কত গ্রাম পলিমারে থাকতে পারে, দেখা যাচ্ছে 20,000 গ্রাম। তাহলে একটা সালফার পরমাণু তো নিশ্চয়ই থাকবে না, থাকলে পলিমার যখন অনেকগুলোই থাকবে, সে যাই থাকুক, আমি অন্তত এইটুকু ধারণা করতে পারছি যে তার মিনিমাম মলিকুলার ওয়েটটা কত হতে পারে। মানে 20,000-এর কম যে হবে না সেটা কিন্তু আমি বলে দিতে পারছি, 20,000-এর তো অনেক বেশিই হতে পারে, সেটা তো বলার কিছু নেই, কিন্তু মিনিমাম হচ্ছে 20,000, তার নিচে কিন্তু হতে পারবে না। এই ডেটাটুকু থেকে সেটা আমরা বের করে ফেললাম এবং সেটাই চেয়েছিলাম। আচ্ছা, লাস্ট অঙ্ক যেটা আজকে আমি আলোচনা করছি, 25.4 গ্রাম আয়োডিন ও 14.2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে আয়োডিন মনোক্লোরাইড ও আয়োডিন ট্রাইক্লোরাইডের মিশ্রণ তৈরি করে। এই মিশ্রণে ICl ও ICl3 মোলের অনুপাত নির্ণয় করো। তো ক্লোরিন ও আয়োডিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা এখানে দেওয়া আছে।
তো সেই জন্য সেইটাকে কাজে লাগিয়ে আমরা কি করেছি, 25.4 গ্রাম আয়োডিনের মোল সংখ্যাটা বের করেছি। আচ্ছা, আর কি করেছি, 14.2 গ্রাম ক্লোরিনেরও মোল সংখ্যাটা বের করেছি। অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করছি যে কত মোল আয়োডিন এবং ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে, এবং তার জন্য সমীকরণটা লিখে ফেলেছি। সমীকরণটা লিখলে আমাদের কাজটা করতে আরও সুবিধা হবে। আয়োডিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায়, যে বিক্রিয়ায় আয়োডিন মনোক্লোরাইডও তৈরি হয়, আয়োডিন ট্রাইক্লোরাইডও তৈরি হয়, এই সমীকরণ অবশ্যই ব্যালেন্স হতে হবে। এটা তোমরা ক্লাস 10-এও শিখেছো। তা দেখো সমীকরণ আমাদের কি বলছে, যে 1 মোল আয়োডিন 2 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 1 মোল আয়োডিন মনোক্লোরাইড এবং 1 মোলই আয়োডিন ট্রাইক্লোরাইড দেবে। তো আমাদের এখানে আমরা পেয়েছি 0.1 মোল আয়োডিন, 0.2 মোল আয়োডিন। তাহলে এইখান থেকে সাদৃশ্য রেখে আমরা বলতে পারছি তাহলে আইসিএলও তৈরি হবে 0.1 মোল, আইসিএলসিও 0.1 মোল তৈরি হবে। এটা সমীকরণ দেখে আমরা বলতে পারছি। তাহলে এবার কি বলেছে লাস্ট পার্ট, যে মোল সংখ্যার অনুপাত নির্ণয় করো। অতএব মোল সংখ্যার অনুপাত করে দিয়ে কি পাচ্ছি আমরা, 1:1। তো আমরা এখানে কয়েকটা অঙ্কই মাত্র দেখাতে পারলাম। তোমরা যদি এগুলো দেখে বাড়িতে আরও অঙ্ক করতে পারো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আবার এর পরের অংশটা নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।